তাহলে এর আগের ক্লাসে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পর্যন্ত পড়া যেত। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে সেখানে সূত্রটা করা হয়েছিল। এবার আমরা সেখান থেকে কিভাবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায় সেটা আমরা জানবো। তো এখানে দ্রাবের যে আণবিক গুরুত্ব নির্ণয় সেটা দুটো ক্ষেত্রে করা হয়। একটা হচ্ছে যদি দ্রবণটা লৌহ হয় তখন এক প্রকার, আর যদি দ্রবণটা গাঢ় হয় তখন এক প্রকার। তাহলে প্রথমে আমরা করি লৌহ দ্রবণের ক্ষেত্রে। তাহলে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউটের সূত্র হতে দ্রাবের আণবিক ভর নির্ণয়। প্রথম কেস 1, দ্রবণের গাঢ়ত্ব কম হলে বা লঘু দ্রবণের ক্ষেত্রে তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউটের সূত্র থেকে পাই। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউটের সূত্র হতে পায় আমরা জানি গাণিতিক সমীকরণটা P0 - P/P0 = x2। তাহলে কোন জিনিসটা কি এখানে? তো এখানে আমরা জানি তো বলছি যে P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। P হলো দ্রবণের বাষ্পচাপ। P হলো দ্রবণের বাষ্পচাপ। আর x2 হলো দ্রাবের মোল ভগ্নাংশ। এবার আমরা জানি যে কোন একটা দ্রাবের যদি মোল সংখ্যা n2 আর দ্রাবকের মোল সংখ্যা যদি n1 হয় তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কি বলা হচ্ছে জানা যায়? তো যদি বিশুদ্ধ দ্রাবকের মোল সংখ্যা n1 হয় আর দ্রাবের মোল সংখ্যা n2 হয় তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ n2/n1 + n2। এবার তাহলে এখানে লিখে দিই যে n2 = হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, n1 হলো দ্রাবকের মোল সংখ্যা। আবার আমরা জানি যে মোল সংখ্যা সমান কি W2/M2 বা ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে দ্রাবের ক্ষেত্রে আমরা মনে করলাম তাহলে এটা সমান কি হচ্ছে W2/M2 বাই W1/M1 প্লাস W2/M2।
তো এবার আমরা ভাবছি দ্রবণটা লঘু, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি যে এই টার্মটা বাদ দিতে পারি। অতএব লঘু দ্রবণের ক্ষেত্রে n1 মাস গ্রেটার দ্যান n2। অতএব আমরা এরকম লিখতে পারি, অতএব n1 প্লাস n2 নিয়ারলি ইকুয়াল টু n1, এটা বলতে পারি। তাহলে আমাদের যে এই টার্মটা আমরা সেটা বাদ দিতে পারি নিচে সরে। তাহলে দেখো তাহলে এবার আমরা বলতে পারি অতএব P0 মাইনাস P বাই P0। তো তোমরা এই যে এখানে সরাসরি বাদ দিতে পারতে, এত সমান কি W2 বাই M2 বাই W1 বাই M1। তাহলে আমরা এখানে বলে দিই, তাহলে W2 ইকুয়াল টু হচ্ছে দ্রাবের ওজন, W M1 করি, M2 ইকুয়াল টু হচ্ছে দ্রাবের আণবিক ওজন, তারপরে W1 ইকুয়াল টু দ্রাবকের ওজন, M1 ইকুয়াল টু দ্রাবকের আণবিক ভর বা ওজন। তাহলে আমরা সরাসরি এটা করতে পারি, বা P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু এইরকম W2 বাই M2 ইনটু M1 বাই W1, বা M2 ইকুয়াল টু কি, M2 ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে গেলে এ উল্টে যাবে, তাহলে P0 বাই P0 মাইনাস P ইনটু W2 ইনটু M1 বাই W1। এটা হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করার জন্য তোমাদেরকে এটাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এরপরে আমি যখন গাঢ় দ্রবণের ক্ষেত্রে বলবো, তখন আমরা যে দ্রাবের আণবিক ভর নির্ণয় হবে সেটা নির্ণয় করবো। তাহলে এবার করবে B দ্রবণের গাঢ়ত্ব, B করবে দ্রবণের গাঢ়ত্ব বেশি হবে। তাহলে একই রকম ভাবে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন সংখ্যা রাওয়ার্টের সূত্র হতে পারে P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2, বা P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2। তো এবার আমরা সুবিধা মতো করে কি, আমাদের সুবিধা মতো আমরা করে কি এটাকে উল্টে দিই, ঠিক আছে। তাহলে এরকম হবে P0 বাই P0 মাইনাস P ইকুয়াল টু N1 প্লাস N2 বাই N2। এবার এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা থাকবে P0 মাইনাস P0 বা মাইনাস P ইকুয়াল টু N1 বাই N2 প্লাস 1। এবার আমরা যদি কাজ করি এই 1টা এই দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, তো P0 বাই P0 মাইনাস P মাইনাস 1 ইকুয়াল টু N1 বাই N2। এবার আমরা এখানে যাই, তাহলে কি হবে, এখানে এরকম হবে যে বা P0 0টা মাইনাস P0 প্লাস P বাই P0 মাইনাস P সমান কি হবে, N1 কে ভেঙে নিয়ে আমরা W1 বাই M1 বাই W2 বাই M1, মানে N1 সমান W1 বাই M1। আমরা বলে দিয়েছি কোনটা কি, তাহলে N2 সমান কি W2 বাই M2। তাহলে এবার আমাদের এই যেটা কেটে যাবে,
তাহলে p বাই p0 মাইনাস p ইকুয়াল টু এরকম w1 বাই m1 ইনটু কি হবে m2 টা উপরে চলে গেল m2 বাই w2 নিচে হয়ে গেল বা এবারে m2 কে আমরা বাম দিকে করে নিই তাহলে m2 ইকুয়াল টু কি হবে তাহলে এই টার্মগুলো উপরে যাবে তাহলে এরকম হবে যে p বাই p0 মাইনাস p ইনটু কি আসবে উপরে w2 ইনটু m1 বাই w1 এটা হচ্ছে কি দ্রবণের যদি গাঢ়ত্ব বেশি হয় তখন এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে বুঝতে হবে এবার তাহলে বলো অঙ্ক করে এখান থেকে এই অঙ্কটা করে এসেছেন যেটা বলছি আমি গাণিতিক সমস্যা 1 নম্বর মনে করো যে 12 গ্রাম কোন অনুদ্বায়ী অসংযোজী কঠিন দ্রাবক 90 গ্রাম জলে 90 গ্রাম জলে দ্রবীভূত হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ হয় দ্রবণের বাষ্পচাপ 750 mmHg বললো 12 গ্রাম কোন অনুদ্বায়ী অসংযোজী কঠিন দ্রাবক 90 গ্রাম জলে দ্রবীভূত হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ 750 mmHg হয় ওই উষ্ণতায় দ্রাবের আণবিক ভর নির্ণয় করো দেখো যদি খেয়াল করে দেখো যে 90 গ্রাম জলের সাপেক্ষে 12 গ্রাম কি অনেক কম সেটা আমরা কি করব লঘু দ্রবণের ক্ষেত্রে যেটা করা সেটা করব তোমরা এখানে সেই সূত্র যে মুখস্থ থাকে সরাসরি করতে পারো অথবা কি এমনি নির্ণয় করতে পারো তাহলে এরকম করবে যে এখন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র হতে পায় এরকম p0 - p বাই p0 ইকুয়াল টু x2 তোমরা নির্ণয় করে নিতে পারো মানে বা সরাসরি যদি মনে থাকে তাহলে করতে পারো ঠিক আছে তাহলে এরকম p0 - p বাই p0 ইকুয়াল টু n2 বাই n1 প্লাস n2 এখন দ্রবণটা আমরা লঘু ধরে নেব তাহলে p0 - p বাই p0 তার কারণ কি আমার রাউল্টের সূত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ওই জন্য বিষ্ণু যদি উল্লেখ না থাকে তাহলে সবসময় করবে কি লঘু দ্রবণ করবে যদি গাঢ় দ্রবণ করে তখন আরেকটা করবে তাহলে এখানে কি হবে তাহলে এটা ইকুয়াল টু n2 বাই n1 প্লাস n বাই n1 যেহেতু কি যে n1 মাস গ্রেটার দ্যান n2 বা p0 - p বাই p0 ইকুয়াল টু w2 বাই m2 ইনটু কি হবে m1 বাই w1 সরাসরি ফর্মুলা দিলে হয়ে যাবে হ্যাঁ সরাসরি ফর্মুলা দিতে পারো তাহলে এবার আমরা করে নিই যে আর যদি অঙ্কের ক্ষেত্রে তোমার এইভাবে মানে পরিণামটা ভালো জিনিস যে পরীক্ষা দেয় এইভাবে পরিণামটা ভালো জিনিস তাহলে m2 ইকুয়াল টু কি আসতে হবে m2 ইকুয়াল টু p0 বাই p0 মাইনাস p ইনটু w2 ইনটু m1 বাই কি হবে w1 এবার ধর কি কি দেওয়া আছে এটা করা হলো
দেওয়া আছে কি কি দেওয়া আছে খেয়াল করে দেখো যে 12 গ্রাম কোনো অনুদ্বায়ী অসংখ্য কঠিন দ্রাবক। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দ্রাবের ওজন লিখতে হবে, দ্রাবের ওজন W2 = 12 গ্রাম। তারপরে দ্রাবকের ওজন W1 = কত 90 গ্রাম। দ্রাবকের আণবিক ভর আণবিক ওজন প্রয়োজন আছে M1 = আণবিক ওজন মানে M1 সমান কি এখানে দ্রাবকটা কি দেখো খেয়াল করে দেখো এত গ্রাম জল এখানে জল দ্রাবক তাহলে এখানে 18। আর কি দরকার আছে বিশুদ্ধ দ্রাবক দেখো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলের এখানে উল্লেখ থাকবে না ম্যাক্সিমামই থাকে না যে জলের বাষ্পচাপ কত বিশুদ্ধ অবস্থা, কিন্তু আমরা কি জানি যে 760 mmHg বা 1 অ্যাটমোস্ফিয়ার ওটা মনে রাখবে। তাহলে এখানে বিশুদ্ধ জলের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপ সমান 760 mmHg। জল দ্রবণের বাষ্পচাপ কত আছে দ্রবণের বাষ্পচাপ সমান বলে দেওয়া আছে 750 mmHg। দেখো তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। অতএব এখানে বসিয়ে দেব M2 = P0 মানে 760 বাই 760 মাইনাস 750 ইনটু W2 হচ্ছে 12 ইনটু M1 18 বাই W1 কত 90 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করো এই 0 0 কাটলো আমরা বিয়োগটা করে দিই তাহলে 76 বাই এখানে 10 ইনটু 12 ইনটু 18 বাই 9 9 গুণের মতো হয় 18। তাহলে কত হচ্ছে আমাদের যে গুণ করে আমরা তাহলে 76 কে গুণ করতেছে কততে 24 দিয়ে তাই তো 4 6 24 এর 4 4 7 28 28 আর 2 30 ঠিক আছে না 8 4 সাথে 28 30 তারপরে 6 গুণে 12 2 7 গুণে 14 আর 15 তাই তো তাহলে কত হচ্ছে 1824। তাহলে এটা সমান হচ্ছে 1824 বাই কত 10 সমান 182.4। তাহলে আমরা এইভাবে অঙ্ক করব যা করবে সে অনুযায়ী পরপর করে দেবো। তোমরা যে ভাবো যে সরাসরি এই সমীকরণটা করবে তাও করো, তোদের উচিত যে অঙ্কগুলো করার ক্ষেত্রে সমীকরণটা তৈরি করে করা উচিত, কারণ এখানে 3 মার্কসের কোশ্চেন হবে অঙ্ক সাধারণত। তাহলে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র গাণিতিক সমীকরণ আগে করেছিলাম আমরা, কিভাবে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করব তাও আমরা জানলাম, এখান থেকে অঙ্ক জানলাম। এবার হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি উষ্ণতার উপর নির্ভর করে? কোশ্চেন দেয় এরকম, কোশ্চেন লিখবে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি উষ্ণতার উপর নির্ভর করে? তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান কি জানি আমরা যে P0 - P/P0 = কি x2। x2 মানে দ্রাবের মোল ভগ্নাংশ, যেহেতু মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভর করে না তাই কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, লিখবে কোন অনুদ্বায়ী
কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, কোন অনুদ্বায়ী কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন দ্রাবের তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী করবে, অসংযোজী দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান। দ্রাবের মোল ভগ্নাংশের সমান। যেহেতু দ্রাবের মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ, যেহেতু দ্রাবের মোল ভগ্নাংশ একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ও উষ্ণতা নিরপেক্ষ। দেখাল? এবার হচ্ছে এর পরের কলিগেটিভ প্রপার্টিজ। স্ফুটনাঙ্কের উন্নয়ন, হেডিং দিলে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন এর পরে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। elevation of boiling point, তো স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। তো স্ফুটনাঙ্কে বলতে বোঝায় কোন তরলের বাষ্পচাপ যদি বায়ুমণ্ডলের বাষ্পচাপের সমান হয় তখন তরলের স্ফুটনাঙ্ক হয়। তো এই উষ্ণতাকে বলা হয় যে উষ্ণতায় কোন তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হয় এবং তরল ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। এবার যেটা বলা হচ্ছে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, যদি আমরা জানি যে কোনো একটা তরলের মধ্যে যদি অনুদ্বায়ী দ্রাব যোগ করা তখন কি হয়, বাষ্পচাপটা কমে যায়। ঠিক আছে, এবার বাষ্পচাপ কমে যাওয়ার জন্য কি ঘটবে, যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়, দ্রাবকের যে স্ফুটনাঙ্কে দ্রবণ আর ফুটবে না। কারণ কি, দ্রাবকের যে বাষ্পচাপ ছিল দ্রবণের ক্ষেত্রে কমে গেছে। তো আমরা প্রথমে জানি স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়, অল্প করে জানতে হবে ক্ষেত্রে যে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তো যে উষ্ণতায়, এরকম বলবো আমরা যে উষ্ণতায় কোন তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলে বা বহিস্থ চাপে
যে উষ্ণতায় কোনো ধরনের বাষ্পচাপ বায়ুমণ্ডল বা বহিস্থ চাপে সমান হয় ও তরল ফুটতে শুরু করে ও তরল ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। তাকে স্ফুটনাঙ্ক বলে। যেমন আমরা জলের স্ফুটনাঙ্ক কত জানি? যেমন জলের স্ফুটনাঙ্ক যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম। তো এবার যেটা বলা আছে যে কোন দ্রাবকের যে বাষ্প চাপ হয়, বিশুদ্ধ দ্রাবকের বাষ্প চাপ বা বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক, সেটা কি হয়? দ্রবণের স্ফুটনাঙ্ক অপেক্ষা কম হয়। তার কারণ কি? তার কারণ আমরা পরে জানাচ্ছি এভাবে যে কোন তরলে যখন কোন দ্রাবক যোগ করা হবে তখন সেই দ্রাবের কি হবে? দ্রবণের বাষ্পচাপটা কমে যায়। আর বাষ্পচাপটা কমে যাওয়ার জন্য সেই বাষ্পচাপ যতক্ষণ পর্যন্ত না বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হবে ততক্ষণ ফুটবে না। আর যেহেতু দ্রাবকের বাষ্পচাপ দ্রবণ অপেক্ষা বেশি হয়, কি হয়? যে দ্রাবক একটা যে উষ্ণতায় বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান বাষ্পচাপ দেবে, দ্রবণ তার চাইতে কি করবে? বেশি উষ্ণতায় দেবে। সেই জন্য আমরা বলতে পারি। এবার হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন বলতে কি বোঝায়? এবার দেখবে স্ফুটনাঙ্কের উন্নয়ন। দ্রবণের স্ফুটনাঙ্ক সমান যদি টিভি ড্যাশ হয়, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান যদি টিভি হয়, তো যেহেতু দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি, তাই আমরা বলতে পারবো এরকম অতএব স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান কি হবে? তাহলে টিভি ড্যাশ মাইনাস টিভি, এটাকেই আমরা বলি ডেল্টা টিভি। অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা হচ্ছে ডেল্টা টিভি। এবার যেটা বলা যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কম হয় আর দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ কি? তার কারণ হচ্ছে যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি অনুদ্বায়ী তড়িৎ-বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করা হয় তাহলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়। আর যে উষ্ণতায় কোনো বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হবে সেই উষ্ণতায় কি হবে? ফুটতে শুরু করে। তাহলে কোশ্চেন হিসাবে লিখবে যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রবণের স্ফুটনাঙ্ক বলবে, এখানে দ্রবণের স্ফুটনাঙ্ক বলে, দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয় কেন? তো তার কারণ ধরো এটা যেমন একটা পাত্র হয়, মনে করো এখানে বিশুদ্ধ দ্রাবক আছে, তো একে যদি হিট করা হয় তাহলে এখানে যে বাষ্প উৎপন্ন হবে সেই বাষ্প যে চাপ হবে বায়ুমণ্ডল, এটা আমরা মনে করছি এয়ার, তো এর বাষ্পচাপ কত? 1 atm। ঠিক আছে, তো
এই যে বিশুদ্ধ দ্রাবক পুরো অংশ জুড়ে কি আছে, দ্রাবক আছে বা জল মনে করো আছে, তাহলে কি হবে? সমগ্র অংশ থেকে বাষ্প উৎপন্ন হবে। তাহলে এই বাষ্প যখন বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হবে তখন ফুটবে। এবার যখন আমরা কি করব, এইরকমই একটা দ্রবণের মধ্যে যদি আমরা কি করি, অনুদ্বায়ী কোনো পদার্থ যোগ করে দিই, যদি একটা দ্রবণ, এটা আমাদের বিশুদ্ধ দ্রাবক হলো পিওর সলভেন্ট, আর এটাকে আমরা মনে করছি যে এখানে এর মধ্যে সলিড অনুদ্বায়ী দ্রাবক মিশে আছে। আমরা মনে করছি এখানে অনুদ্বায়ী দ্রাবক কি আছে, দ্রবণের মধ্যে মিশে আছে। তাহলে এখানে কি হবে, খেয়াল করে দেখো যে এই শেষ অংশে, এই অংশে যে দ্রাবকের অণু নেই, কি আছে, দ্রাবকের অণু। তাহলে একে যখন সলিউশনকে বা দ্রবণকে যখন হিট করা হবে তখন কি হবে, যে এই দ্রবণ থেকে বাষ্পচাপ এর তুলনায় কম উৎপন্ন হবে। কারণ কি, এর যে উপরের অংশ, সেই উপরের অংশটা কিছুটা দ্রাবক আছে, বুঝতে পারলে? সেই জন্য কি হবে, কম বাষ্প উৎপন্ন হবে এখানে। আর কম বাষ্প যদি উৎপন্ন হয়, এখানে আমার বায়ুমণ্ডলের বাষ্পচাপ কত, 1 atm। যতক্ষণ পর্যন্ত না এই বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হবে ততক্ষণ পর্যন্ত ফুটবে না, বুঝতে পারলে? তো যেহেতু বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বেশি পরিমাণ বাষ্প উৎপন্ন হচ্ছে, তাহলে সহজে বেশি বাষ্প উৎপন্ন হওয়ার জন্য মানে কি, যে বায়ুমণ্ডলের বাষ্পচাপ তার সঙ্গে সমান তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এখানে আরো বেশি উষ্ণতা দিয়ে বায়ুমণ্ডলের বাষ্পচাপকে সমান করতে হবে, বুঝতে পারলে? সেই জন্য কি হয়, যে দ্রবণের বাষ্পচাপ কম হওয়ার জন্য, কিন্তু যতক্ষণ না পর্যন্ত 1 atm প্রেসার বাষ্পচাপ দেবে ততক্ষণ পর্যন্ত কি এই দ্রবণটা ফুটবে না। তাহলে যেহেতু বেশি বাষ্প দিচ্ছ তাই সহজে 1 atm প্রেসার করে ফেললো, কিন্তু এখানে কি কম বাষ্প দিচ্ছে, সেই জন্য কি হবে, আরো বেশি উষ্ণতা দিয়ে 1 atm পৌঁছাতে হবে বা 1 atm পর্যন্ত বাষ্পচাপকে নিয়ে যেতে হবে। তার অর্থাৎ এখানে যে তাপমাত্রা এখানে বেশি লাগবে, আর সেই জন্য কি হয়, দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এরকম লিখবে যে তোমার ছবি আঁকতে পারো, এইরকম লিখবে যে কোন তরলের